তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্স। এর আগের পার্টে আমরা পড়েছি চ্যাপ্টার 6 এর পার্ট 1, যেখানে আমরা ওপেন পলিসি, ওপেন কভার, স্পেসিফিক পলিসি, অ্যানুয়াল পলিসি এগুলো সব পড়েছি। আর এই পার্টে আমরা নেক্সট আরও কিছু টাইপস অফ কভার সম্বন্ধে জানবো। তো চলো পড়ে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো ডিউটি পলিসি। A duty policy is not a valued policy as defined in the Marine Insurance Act. Claims are payable on the basis of actual duty paid or on the basis of the sum insured, whichever is less. তাহলে মেরিন পলিসির ক্ষেত্রে অনেক সময় গভর্নমেন্টকে একটা ট্যাক্স দেওয়ার ব্যাপার থাকে। সেটা কি বলছে? ডিউটি, মানে কাস্টম ডিউটি, যেটাকে আমরা জেনে থাকি। তো এবারে এই পলিসি করার সময় এই ডিউটিটারও ইন্স্যুরেন্স চাইলে ইনশিওর করতে পারে। কিন্তু এক্ষেত্রে কি বলছে যে এটা নর্মাল যেরকম মেরিন পলিসি ভ্যালুড পলিসি হয়, কিন্তু এই ডিউটিটার ক্ষেত্রে সেটা হবে না। এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা ডিউটি হিসাবে গভর্নমেন্টকে দিতে হয়েছে বা যে অ্যামাউন্টটা সাম ইনশিওর্ড করা রয়েছে, এই দুটোর মধ্যে যেটা কম হবে ঠিক সেটাই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেমেন্ট হবে। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে ইনক্রিজড ভ্যালু ইন্স্যুরেন্স। This is not a valued policy as defined in Marine Insurance Act if the market value of the subject of the goods is higher than the CIF value of the cargo on the date of landing on the destination port, then this insurance provides protection to the loss or damage of the sum insured. এখানে এই ইনক্রিজড ভ্যালু ইন্স্যুরেন্সটা কখন করানো হয়? যদি ইনশিওর্ড মনে করে যে তার গুডসটা যখন ডেস্টিনেশন পোর্টে পৌঁছবে তখন সেই গুডসটার দাম বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। এখন যা দাম রয়েছে, মানে জিনিসটা শিপিং হওয়ার আগে, যা শিপমেন্ট হওয়ার আগে যে দাম রয়েছে, শিপমেন্ট হয়ে যাওয়ার পরে ডেস্টিনেশন পোর্টে ওর ভ্যালুটা তখন ইনক্রিজ হয়ে যাবে। তো তখন এই ইনক্রিজড ভ্যালুটার জন্য ইন্স্যুরেন্স নিতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে লসটা ম্যাক্সিমাম সাম ইনশিওর্ডের 75% অবধি যদি লস হয় তাহলে সেটা পেমেন্ট হবে। তার বেশি যদি লস হয়ে যায় তাহলে সেই লসটা পেমেন্ট হচ্ছে না ইনক্রিজড ভ্যালু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা দেখব কি ইন্স্যুরেন্স অফ কার্গো সোল্ড অন FOB টার্মস অফ সেল। কি বলা হচ্ছে যে when the terms of sales are FOB, the insurance is arranged by the buyer overseas for his own account and benefit. Risk under the buyer's policy commences on loading of the cargo on the overseas vessel because it is at that juncture of transit that risk passes from the seller to the buyer. তাহলে যখন যদি FOB টার্মসে ইন্স্যুরেন্স হয় তখন কি হবে? আমরা পড়েছি এর আগে ইনকো টার্মসে যে যখন ওই গুডসটা পোর্টে পৌঁছে গেল তখন কিন্তু তখন থেকে আর ডেস্টিনেশন পোর্ট অবধি বা ডেস্টিনেশন পয়েন্ট অবধি বাইরের ওয়্যারহাউস অবধি রিস্কটা পুরোটাই থাকছে বায়ারের, সেলারের কোনো রিস্ক থাকছে না। তাহলে সেলার এখানে ইন্স্যুরেন্সটা কে করাচ্ছে? বায়ার করাচ্ছে। কিন্তু সেলারের ওয়্যারহাউস থেকে যে জিনিসটা শিপিং পোর্ট অবধি যে আসছে এই রিস্কটা বায়ারের থাকছে, এই সেলারের থাকছে। তো এই রিস্কটার কিন্তু কোনো ইন্স্যুরেন্স করা থাকছে না। The buyer's policy thus does not protect the seller in the absence of any specific agreement to do so. The seller or exporter therefore has to bear the risk of loss or damage to his goods from the time they leave his warehouse till such goods are loaded on the overseas vessel. তাহলে যেটা বললাম সেটাই, ওই সেলারের ওয়্যারহাউস থেকে গুডসটা যতক্ষণ শিপিং পোর্টে আসছে, যেখানে কার্গোতে, যেখানে শিপে ভেসেলে কার্গো লোড হচ্ছে, সেই পজিশন অবধি আসা পর্যন্ত কিন্তু জিনিসটার সেলারের রিস্ক থাকছে এবং সেই রিস্কটা কিন্তু FOB টার্মসে কভার থাকছে না। তো এই রিস্কটাকেই কভার করার জন্য ইন্স্যুরেন্স অফ কার্গো সোল্ড অন FOB টার্মস অফ সেল, এটাই নিচ্ছে কে? সেলার। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো এক্সপোর্টস ইনসেন্টিভস ইন্স্যুরেন্স। কি বলছে দেখো, ইফ দ্য লস অকার্স বিফোর শিপমেন্ট, the insurance company will pay loss on proportion of invoice value. This may not provide full indemnity as the attraction for exporting at less than market value is to earn on export incentives, which are earned only if the cargo is exported. অনেক সময় কি হয়, একটা যদি
কোনো জিনিস আমার দেশ থেকে আমি হয়তো বাইরের দেশে পাঠাচ্ছি, তো সে কারণে গভর্নমেন্ট থেকে কিছু ইনসেনটিভস পাওয়া যায়। এবং এই ইনসেনটিভটা কখন পাওয়া যাবে? যখন গুডসটা আসলেই এক্সপোর্টেড হয়ে যাবে, তখনই পাওয়া যাবে। এবার যদি দেখা যায় যে তার আগেই লসটা হলো, তাহলে গভর্নমেন্ট থেকে সেই ইনসেনটিভটা পাওয়া যাচ্ছে না। তো সেই ইনসেনটিভটা কেউ ইনশিওর চাইলে ইন্স্যুরেন্স করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সপোর্ট ইনসেনটিভস ইন্স্যুরেন্স। So in the event of loss, the insured gets full indemnity, but the insured has to prove that he has lost export incentives by documentary evidences. তাহলে যদি এক্সপোর্ট ইনসেনটিভস ইন্স্যুরেন্স করা হয়, তাহলে ইনসিওর্ড ফুল ইন্ডেমনিটিটা পাবে, কিন্তু তাকে তার জন্য প্রুফ করতে হবে যে ওই ইনসেন্টিভটা তার আসলেই পাওয়ার কথা ছিল বা সে পেতো। এটা ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রুফ করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো কি স্পেশাল স্টোরেজ রিস্ক ইন্স্যুরেন্স, দ্যাট ইজ SSRI. The cover under the SSRI policy takes into consideration the requirements of the consignor of goods for insurance to protect his goods during storage at destination railway yard or carrier's premises pending clearance by the consignee on termination of the cover under an open policy. তাহলে এই স্পেশাল স্টোরেজ রিস্কটা কে করাবে, কখন করাবে এবং কে করাবে? সেটা হচ্ছে যে গুডসটা যখন ধরো রেলে করে বা রোডওয়েজে, মানে ধরো কোনো লরিতে বা ট্রাকে করে সেই ডেস্টিনেশনে পৌঁছলো, রেলওয়ে ইয়ার্ডে পৌঁছলো, বা কোনো লরিতে করে লরিটা যেখানে ল্যান্ডিং লাস্ট পয়েন্ট সেখানে পৌঁছলো, এবং সেখান থেকে আনলোডিং করা হলো। এবার এই আনলোডিং করার পর হয়তো সেখান থেকে জিনিসটা কালেক্ট করছে না। ঠিক আছে, তো তখন এই কনসাইনি জিনিসটা তখন অবধি কালেক্ট করছে না, তো সেই টাইম পিরিয়ডে যে রিস্কটা, সেই রিস্কটাই কভার করবে স্পেশাল স্টোরেজ রিস্ক ইন্স্যুরেন্স। এখানে কতক্ষণ কভার থাকবে দেখো, সেটাই বলছে। ডিউরেশন অফ কভার ইন্স্যুরেন্স আন্ডার SSRI পলিসি commences on expiry of 7 days reckoned from the midnight of the day on which the goods are discharged from the train or road vehicle and terminates at the time delivery is taken by the consignee or payment is received by the consignor, whichever is earlier. তাহলে এই রিস্কটা কখন থেকে শুরু হচ্ছে? যেদিনকে ওই রেল থেকে বা লরি থেকে বা ট্রাক থেকে জিনিসটা আনলোডেড হয়ে যাচ্ছে, তার 7 দিন পর থেকে এই রিস্কটা শুরু হচ্ছে। প্রথম 7 দিন কিন্তু নর্মাল ইন্স্যুরেন্সের মধ্যেই কভারেজ থাকছে, তখন স্পেশাল স্টোরেজ রিস্ক ইন্স্যুরেন্স লাগছে না। কিন্তু 7 দিন পরেও যদি সেটা কনসাইনি যদি সেটা কালেক্ট না করে, সেই 7 দিন পর থেকে এই রিস্কটা শুরু হচ্ছে, এবং কতদিন অবধি থাকছে? যতক্ষণ না অবধি কনসাইনি এটা কালেক্ট করছে অথবা কনসাইনার পেমেন্টটা পাচ্ছে। এই দুটোর মধ্যে যেটা আগে হচ্ছে ততক্ষণ অবধি এই রিস্কটা কভার থাকছে। লোকেশন কি বলছে দেখো, কভার ইজ গ্রান্টেড অন গুড স্টোর্ড অ্যাট রেলওয়ে ইয়ার্ড অর কেরিয়ার্স প্রেমাইসেস, যেটা আমরা আগেই পড়লাম, অ্যাওয়েটিং ক্লিয়ারেন্স বাই কনসাইনিজ অন টার্মিনেশন অফ কভার আন্ডার ওপেন পলিসি। স্টোরেজ ইম্পোর্ট ট্রাস্ট প্রেমাইসেস ইজ নট কভার। তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে ইনল্যান্ড ট্রানজিটের জন্য, যে ট্রানজিটটা ল্যান্ডে হচ্ছে সেই ট্রানজিটের জন্য এই স্পেশাল স্টোরেজ রিস্ক ইন্স্যুরেন্সটা থাকছে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো কি সেলার্স ইন্টারেস্ট কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স। কি বলছে দেখো, sellers under FOB and C&F contracts may effect a contingency insurance to cover their interest if the consignee refuses damaged goods or is unable to take delivery by paying for the goods because of insolvency. তাহলে সেলার তো জিনিসটাকে তার নিজের ওয়্যার হাউস থেকে পোর্ট অবধি নিয়ে আসলো, নিয়ে আসার পর সেটাকে লোডিং করে দিচ্ছে, লোডিং করার পরে সে সেটাকে বায়ারের ডেস্টিনেশন পোর্ট অবধি পাঠিয়ে দিচ্ছে। এবার ডেস্টিনেশন পোর্টে পাঠানোর পরে যদি বায়ার কোনো কারণে সেই গুডসটাকে অ্যাকসেপ্ট করতে রিজেক্ট করে দেয়, হয়তো গুডসটা ড্যামেজ ছিল বা বায়ার হয়তো সেই মুহূর্তে ইনসলভেন্ট হয়ে গেছে, তো তখন গুডসটা বায়ার রিসিভ করছে না, কার্গোটা সে রিসিভ করছে না, তো তখন কি সেই মুহূর্তে কিন্তু আর কার্গোটার কোনো ইন্স্যুরেন্স কভারেজ থাকছে না, কারণ কার্গোটা তখন আবার ওই বায়ার যে রিসিভ করলো না সেই পয়েন্ট থেকে আবার সেলারের কাছে ফিরে আসবে। তো
তো এই যে জার্নিটার সময় কিন্তু কোনো কভারেজ থাকছে না গুডসটার। তো সেই সময় যাতে কভারেজ থাকে সেই জন্যই সেলার্স ইন্টারেস্ট কন্টিনজেন্সি ইন্স্যুরেন্সটা করানো হবে। ঠিক আছে, এরপর হচ্ছে বায়ার্স কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স। তাহলে যেরকম সেলার্স কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স পড়লাম, ঠিক সেরকমই বায়ার্স কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স, যেখানে বায়ারের ইন্টারেস্টটাকে ইন্স্যুরেন্স করা হবে। দ্য পলিসি ইজ রিভার্স টু সেলার্স কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স। এখানে কি হচ্ছে যে প্রি শিপমেন্ট লসেস হুইচ আর নট নোন অ্যাট দ্য টাইম অফ শিপমেন্ট বাট আর সাবসিকুয়েন্টলি প্রুভড টু হ্যাভ হ্যাপেন্ড বিফোর শিপমেন্ট আর কভার্ড। মানে ধরো কোনো একটা গুডস যখন বাইরের কাছে পৌঁছেছে তখন দেখা যাচ্ছে যে ওখানে এই গুডসটা আসলে লস হয়েছিল কখন, যখন গুডসটা শিপমেন্ট হয়েছিল তার আগেই লস হয়েছিল, মানে তখন কিন্তু লায়াবিলিটি কার্ড ছিল সেলারের ছিল, কিন্তু তখন সেটা ডিটেক্ট হয়নি। তো সেলার এখন কোনো কারণে হয়তো সেটা লায়াবিলিটি নিচ্ছে না, সেলার হয়তো সেটা মানছে না যে সেই সময় শিপমেন্টের আগেই লস হয়েছিল, তো সেটা সেলার মানছে না। তো যেহেতু ওটা প্রুভ করারও কোনো জায়গা হয়তো নেই, তো সেই রেসপন্সিবিলিটিটা চলে যাচ্ছে কার বায়ার, বায়ারের কাছে। বাট বায়ার আদতে সেটার জন্য দায়ী নয়, কারণ লসটা হচ্ছে শিপমেন্টের আগে। তো এরকম যদি কোনো রিস্ক হয় তো সেটাকেই কভার করা হবে বায়ার্স কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স দ্বারা। এবং এই সেলার্স ইন্টারেস্ট কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স এবং বায়ার কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স, এই দুটো ইন্স্যুরেন্সের কথাই কিন্তু একে অপরকে জানাবে না। মানে সেলার যখন করবে কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স তখন সেটা বায়ার জানবে না, আবার বায়ার যদি কন্টিনজেন্সি ইন্স্যুরেন্স করে তাহলে সেটা সেলারকে জানাবে না। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো মাল্টি ট্রানজিট পলিসি। কি বলছে দেখো, নর্মালি ডিউরিং ট্রানজিট period the if cargo comes within control of the insured and or their agents the cover ceases। তো ট্রানজিটের সময় কি হয়, ধরো সেলার ওটাকে উঠিয়ে দিল কার্গোতে, এই তোমার জাহাজে, এবার কার্গোটা ডেস্টিনেশন পোর্টে পৌঁছলো। এবার ডেস্টিনেশন পোর্টে যখন পৌঁছলো তখন তার ওনার হচ্ছে বায়ার, তো ইনশিওর্ড সে তখন, তো তার কাছে যখন পৌঁছলো তখন কভারটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাতে তো জিনিসটা রিস্কটা শেষ হচ্ছে না, কারণ হয়তো সেটা তখনও অবধি ওয়্যার হাউসে পৌঁছয়নি, কারণ সেটা হয়তো তখন স্টোরেজ হবে, স্টোরেজের পর হয়তো আবার সেটা আর একটা ট্রানজিটের প্রয়োজন পড়বে। তো এই জন্যই মাল্টি ট্রানজিট পলিসি করা হচ্ছে, যেখানে যতক্ষণ না কার্গোটা একেবারে সেলারের ওয়্যার হাউস থেকে বায়ারের ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ অবধি এই যা যা হচ্ছে সেখানে হয়তো ধরো লোডিং আনলোডিং স্টোরেজ সমস্ত কিছুর জন্যই কভারটা থাকছে। তো এটাকেই বলছে মাল্টি ট্রানজিট পলিসি। এই কভারটা বারবার ধরে শেষ হয়ে যাচ্ছে, বারবার ধরে নিতে হচ্ছে, কখনো আনকভার অবস্থায় থেকে যাচ্ছে, এরকম কোনো সিচুয়েশন যাতে অ্যারাইজ না করে সেই জন্যই এই মাল্টি ট্রানজিট পলিসিটা করানো হচ্ছে। ওকে, to obviate the problem of multiple insurances multi-transit policy is to be issued which can cover transit storage or process প্লাস আবার ধরো ট্রানজিট হচ্ছে আন্ডার দ্য সেম পলিসি উইথাউট এনি ব্রেক ইন কভার, মানে কোনো কভারে কোনো ব্রেক ইন হচ্ছে না, কোনো ব্রেক হচ্ছে না। ঠিক আছে, কন্টিনিউয়াস একটা কভার থাকছে। ঠিক আছে, তো আজকে এতটাই। এর পরের দিন আমরা পড়বো চ্যাপ্টার 7। তো তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।